ছাত্র সংসদ নির্বাচন শুধু শিক্ষার্থীদের স্বার্থ রক্ষায় নয়, বরং জাতীয় রাজনীতির নেতৃত্ব গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। আমরা যদি একটু পেছনের দিকে তাকাই, ভাষা আন্দোলন, মুক্তিযুদ্ধ এবং সেই সাথে স্বৈরাচার বিরোধী আন্দোলনও ছাত্র রাজনীতি মুখ্য ছিল। প্রশ্ন উঠছে বর্তমান সময়ের প্রেক্ষাপটে এই যে ছাত্র সংসদ নির্বাচন কিংবা ছাত্র রাজনীতি কি আগামী জাতীয় রাজনীতিতে নেতৃত্ব গঠনের ক্ষেত্র হতে পারবে? সুপ্রিয় দর্শক, আমি রাবি ইসলাম স্নেহা আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি দেশ টিভি নিয়মিত আয়োজন দেশ সন্ধ্যায়। আমাদের আজকের আলোচনা ডাকসু থেকে জাকসু ও রাজনীতি। আমাদের আলোচনাটা এগিয়ে নিতে দুজন সম্মানীয় অতিথি আমাদের সাথে উপস্থিত রয়েছেন, একে একে পরিচিত হব তাদের সাথে। আবার প্রথমেই ডানে রয়েছেন আজিজুল বাড়ির হেলাল, তথ্য গবেষণা বিষয়ক সম্পাদক বিএনপি। এরপরে রয়েছেন শরীফুজ্জামান শরীফ, সাবেক সভাপতি ছাত্র ইউনিয়ন। আমি প্রথমেই আজিজুল বাড়ির হেলাল আপনার কাছে আসতে চাই। বলা হয় ছাত্র সংসদ নির্বাচন মিনি পার্লামেন্ট, তাহলে কি আমরা বলতে পারি ডাকসু এবং জাকসু নির্বাচন ঘিরে যে সহিংসতা সৃষ্টি হয়েছে কিংবা যে তর্ক বিতর্কের জায়গা তৈরি হয়েছে আগামী জাতীয় নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করছে? ধন্যবাদ। প্রথমেই বলি যে ডাকসু এবং জাকসু নির্বাচন নিয়ে কোনো সহিংসতা হয়নি। আপনি যেটা বলছেন তর্ক বিতর্ক হচ্ছে, এবং এই তর্ক বিতর্কের কারণ হলো কিন্তু ছাত্ররা না, ছাত্ররা হলো ভিকটিম। কারণ হলো শিক্ষক এবং প্রশাসন, মানে ইউনিভার্সিটি অ্যাডমিনিস্ট্রেশন। আপনার ডাকসু নির্বাচনের বিভিন্ন অনিয়ম, বিভিন্ন ত্রুটি বিচ্যুতি নিয়ে জাতীয়তাবাদী ছাত্রদল, বামপন্থী ছাত্র সংগঠন, আমরা যারা ছাত্র রাজনীতি করতাম বা ছাত্র রাজনীতি পর্যবেক্ষণ করি, আমরা বিভিন্ন কথা বলেছি এই অনিয়ম ত্রুটি বিচ্যুতি নিয়ে। কিন্তু তারপরেও ডাকসু নির্বাচন যখন হয়ে গেল, ফলাফলটি ঘোষণা হলো, আমরা সবাই তাকে কংগ্রাচুলেট করলাম, সবাই তাকে সাধুবাদ জানালাম, তাই না? এখন দেখেন, এবং আপনি যদি বলেন ডাকসু নির্বাচনের এই যে বিএনপির বা বামপন্থীদের পরাজয়ের কারণ কি, এইটা আপনি জানতে চাননি বিধায় আমি এখন ব্যাখ্যা দিচ্ছি না। আমি এখন সেকেন্ড ইস্যুতে যাচ্ছি, জাকসু। কিন্তু যে জাকসু নির্বাচন, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ যেটা, সেই নির্বাচনে দেখেন প্রশাসনের বিরুদ্ধে শিক্ষকরা, ইউনিভার্সিটির শিক্ষকরাই বক্তব্য রাখছে যে আপনার হাতে ধরিয়ে চুরি ধরে দিল, চোখে দেখিয়ে দিল যে কিভাবে আপনার ভোটগুলো রিগিং করা হচ্ছে। যখন ভোট কারচুপি করা হচ্ছে, ঘন্টা বাজানো হচ্ছে যে শিক্ষক চলে আসছে, অতএব ভোট চুরি বন্ধ রাখো। দেখা গেল যে আপনার আঙুলে যে অমোচনীয় কালি, এটা তো সবাই জানেন যে মুহূর্তের মধ্যে উড়ে যাচ্ছে সে কালি, অর্থাৎ একজন লোক দুইবার ভোট দিচ্ছে। এরপরে দেখা গেল যে একটা হলে 571 জন ছাত্র, সেখানে অতিরিক্ত ব্যালট দেওয়া হলো 600, বাদ বাকি ব্যালট কি হবে, কয় ছিঁড়ে ফেলো। এই যে আরো অনেক অনিয়ম সেখানে হয়েছে, আরো অনেক অনিয়ম হয়েছে, যে জায়গায় দাঁড়িয়ে আপনার ভোটার লিস্টে নাম করা হচ্ছে যেখানে ভোটার লিস্টে আগে নাম নেই। তো এইগুলো কিন্তু শিক্ষকরা ধরেছে এবং অন্য 5টি ছাত্র সংগঠন বর্জন করলো। আবার দেখলাম যে আপনার নির্বাচন কমিশনার 2 জন, একজন পদত্যাগ করলো গতকাল, আজকেও দেখলাম স্নিগ্ধা রেজওয়ানা, সেও পদত্যাগ করলো। তাহলে আপনার এখানে তো ছাত্রদেরকে আপনি দায়ী করতে পারবেন না, আপনি দায়ী করবেন প্রশাসনকে। প্রশাসন কেন এই জাকসু নির্বাচনের অনিয়মগুলো দূর করতে পারলো না? আর এই অনিয়ম যখন দূর করতে পারলো না, তিনি এখন ফলাফল ঘোষণা করছে। তাহলে তিনি যদি এইভাবে একটা প্রশ্নবিদ্ধ নির্বাচনের ফলাফল ঘোষণা করে, তাহলে যে ডাকসু নির্বাচনকে আমরা কংগ্রাচুলেট করে এসেছি, সেই ডাকসু নির্বাচনকেও তো আপনি প্রশ্নবিদ্ধ করছেন। কারণ ডাকসু নির্বাচনের বিভিন্ন অনিয়মের কথা আমরা বলেছি, বলার পরও আমরা ফলাফলটা মেনে নিয়েছি। আমরা বৃহত্তর রাজনৈতিক স্বার্থে আমাদের ছাত্রদের যেহেতু প্রাণের উৎসব একটা, কিন্তু জাকসুতে আপনার আগের দিন থেকে শুরু হয়েছে আপনার এই অব্যবস্থাপনা, এবং সেটা কিন্তু ছাত্ররা ধরছে না, শিক্ষকরা ধরছে। এবং ফলাফল ঘোষণা করতে যে একজন শিক্ষকের মৃত্যুবরণ হয়ে গেল, তাই না?
সুতরাং আমি গতকালকেও অনেক টেলিভিশনে বলেছি যে জাকসু নির্বাচনের ফলাফলকে বা নির্বাচনকে বাতিল করে অথবা ফলাফলকে স্থগিত রেখে একটা ইনকোয়ারি টিম করা উচিত। এই ইনকোয়ারি টিম প্রমাণ করবে যে আসলে এই নির্বাচন ম্যানিপুলেশনের সাথে কারা জড়িত। কারণ আমাদের এইটা খুবই জরুরি, বিএনপি বা জামাত বা বামপন্থী এই তো স্টেক হোল্ডার, এরা যদি কেউই এই নির্বাচন অব্যবস্থাপনার সাথে জড়িত না হয় তাহলে সেই ফোর্থ বা সেই স্পেশাল ব্যক্তিটা কারা, যারা বাংলাদেশের এই 24-এর গণ অভ্যুত্থানের চেতনাকে বেহাত করতে চায়, সাফল্যকে নষ্ট করতে, এটা তোমাকে চিহ্নিত করা দরকার। সুতরাং আমি বলছি যে ইনকোয়ারি টিম করুন, সেই টিম করে দেখুন যে জাকসুতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় আসলে অনিয়মটা কারা করলো, বিএনপি না জামাত, কারা করলো। যদি অন্য কেউ করে তাহলে কি হচ্ছে, 24-এর গণ অভ্যুত্থানের বিরোধী শক্তি কারণ 24-এর গণ অভ্যুত্থানের যারা বিরোধী হাসিনা, সে কি চায় যে বাংলাদেশে যাতে আপনার ডেমোক্রেসিটা ফাংশন না করতে পারে, তারই একটা আপনার ডিসপ্লে আমি দেখলাম জাকসুতে হচ্ছে। যে ডাকসু নির্বাচন যেখানে আপনার সমস্ত চুরি এবং সমস্ত অব্যবস্থাপনা, সমস্ত ম্যানিপুলেশন ধরা পড়লো, 3 দিন ব্যাপী কি 8,000 লোকের ভোট গুনতে লাগে, আপনি ম্যানুয়ালি গোনেন না, তাতে কি হয়েছে? আমরা যখন ডাকসু 89-90 ডাকসু নির্বাচনে আমি জড়িত ছিলাম, 26,000 ভোট আমরা একটাতে গুনছি না। আপনাকে ধন্যবাদ আজিজুল বারী হেলাল। আমরা আপনার কাছে আবারও ফিরবো, বাতিল করে একটা ইনকোয়ারি টিম করা উচিত। আমি আজিজুল বারী হেলাল আপনার কাছে একটি প্রশ্ন রেখেছিলাম, আপনি প্রশ্নের উত্তর দিয়েছিলেন। শেষ আমি যে বিষয়টি জানতে চাচ্ছি, ডাকসু এবং জাকসু নির্বাচন ঘিরে যে তর্ক বিতর্ক বা যে প্রশ্নবিদ্ধ হয়েছে, সেটি কি জাতীয় নির্বাচনকে, ত্রয়োদশ আসন্ন জাতীয় নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করবে কিনা, আপনি কি মনে করছেন? আমাদের এই দুটো নির্বাচনে যে তর্ক বিতর্ক শুরু হয়েছে নির্বাচনের অনিয়ম নিয়ে, তাহলে এর প্রভাব কি পড়বে? এর প্রভাব অবশ্যই জাতীয় নির্বাচনে পড়ার সম্ভাবনা রয়েছে। কারণ আপনি এখন দেখছেন যে জাতীয় রাজনীতিবিদরা আপনার এই জাকসু এবং ডাকসু নির্বাচনের যে তর্ক বিতর্ক তুলছে, যে একটা ছোট ক্ষুদ্র আয়তনের নির্বাচন করতে যদি এত সমস্যা হয়, তাহলে বৃহৎ আয়তনের নির্বাচন করতে তো আরো সমস্যা হবে, এরকম একটা কিন্তু তর্ক বিতর্ক তুলছে। তাহলে আমার প্রশ্ন, তাহলে কি বৃহৎ আকারে যে জাতীয় নির্বাচন, যেটা ইন্ডিসপেন্সিবল ফর আওয়ার ডেমোক্রেসি অ্যান্ড টু রিএস্টাবলিশ ডেমোক্রেসি, তাহলে কি নির্বাচন করা যাবে না? সুতরাং এই যে ডাকসু আর জাকসু নির্বাচন যারা আয়োজন করে এই অবস্থাপনা করেছেন, তারা উদ্দেশ্যমূলকভাবে আগামী জাতীয় নির্বাচনকে শিফট করার জন্য, জাতীয় নির্বাচনে আনসার্টেনিটি তৈরি করবার জন্য আপনারা কি এই দুটো নির্বাচনের আয়োজন করলেন? যেদিন আমরা প্রথম নির্বাচনটি কিন্তু কংগ্রাচুলেট করেছি, আপনারা অব্যবস্থাপনা ঠেকাতে তারপরেও পারেননি। এখন অর্থাৎ আপনারা উদ্দেশ্যমূলকভাবে জাতীয় নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করতে, আনসার্টেনিটি তৈরি করবার জন্য আজকে এই খেলা দুটি শুরু করেছে। আপনাকে ধন্যবাদ। শরীফুজ্জামান শরীফ, আপনার কাছে প্রশ্ন রাখতে চাই। বলা হচ্ছে ডাকসু জাকসু নির্বাচন কেন প্রশ্নবিদ্ধ হলো সকল আয়োজন, এই কলামে কিন্তু অনেক লেখালেখি হচ্ছে পত্রপত্রিকায়। এবং আরেকটি কলাম যদি আমি আপনাকে বলি, ডাকসু ও জাকসু তাহলে 24 থেকে আমরা কি শিক্ষা পেলাম, এই বিষয়গুলো আপনার অভিজ্ঞতা আলোকে যদি বিশ্লেষণ করেন। আপনাকে ধন্যবাদ, দর্শক শ্রোতাদেরকে ধন্যবাদ, আমার সাথে আলোচককে শুভেচ্ছা। আপনি যথার্থই প্রশ্নটা করেছেন। মাত্র 1 বছর অতিক্রান্ত হয়েছে গণ অভ্যুত্থানে। আমাদের এখন যত ধরনের রাজনৈতিক আলোচনা হয়, প্রত্যেকটা রাজনৈতিক আলোচনার সঙ্গে অবশ্যই 24-এর গণ অভ্যুত্থানটা স্বাভাবিকভাবেই চলে আসে। 24-এর গণ অভ্যুত্থানে শেখ হাসিনাকে পরাজিত করা হয়েছিল। শেখ হাসিনার সঙ্গে বাংলাদেশের মানুষের, আমাদের কারো ব্যক্তিগত কোনো বিরোধ ছিল না, সম্পত্তি নিয়ে কোনো দ্বন্দ্ব ছিল না। আমাদের সাথে তাদের দ্বন্দ্বটা ছিল যে তিনি একটা নিয়ন্ত্রিত নির্বাচন ব্যবস্থা বাংলাদেশে প্রবর্তন করেছিলেন, এবং এই নিয়ন্ত্রিত নির্বাচন ব্যবস্থার কারণে মানুষ তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেনি। এটা স্থানীয় সরকার নির্বাচন থেকে জাতীয় নির্বাচন পর্যন্ত, আর তার ঢেউটা লেগেছিল বিভিন্ন পেশাজীবী সংগঠনের নির্বাচনেও। পেশাজীবীদের যে সমস্ত ফোরামগুলো আছে বাংলাদেশের, কোথাও পেশাজীবীদের সেই ফোরামের কোনো নির্বাচন হতো না। আমরা ডাকসু ছাত্র সংসদ নির্বাচনের ভেতর থেকে আশা করেছিলাম যে বাংলাদেশে গণতান্ত্রিক ব্যবস্থার উত্তরণের ক্ষেত্রে এই উদ্যোগটা একটা ইতিবাচক পদক্ষেপ এবং এক ধরনের রিহার্সাল। গত শনিবার
আপনাদের দেশ টিভি আয়োজিত একটা গোল টেবিলের ডাকসু নিয়ে আমরা দুজনই আলোচক হিসাবে ছিলাম এবং বাংলাদেশের জাতীয় রাজনীতিতে সাবেক ছাত্রনেতাদের অনেকেই এসেছিলেন এবং চমৎকার সেই আয়োজনটিতে মোটামুটি সবাই তার প্রত্যাশার কথা বলেছিলেন যে ডাকসু নির্বাচনের ভেতর থেকে আমরা আসলে কি দেখতে চাই। কিন্তু আপনি যে প্রশ্নটা করেছেন তার সাথে আমি এখন মেলাতে চাই। আমরা 15 বছর শেখ হাসিনার শাসনটা দেখেছি। যারা 15 বছর কথা বলেছেন শেখ হাসিনার সেই ভোট চুরির যে সংস্কৃতির বিরুদ্ধে, এখন দেখতে পাচ্ছি সুযোগের অভাবে অনেকে সাধু ছিলেন। আজকে যখনই সুযোগটা পেয়েছেন তারা তাদের ভেতরের যে কদর্য রূপটা সেটা গোপন রাখতে পারছেন না। এবং আপনি দেখতে পাচ্ছেন, আমার অবজারভেশন হলো 1 বছরের মাথায় আমরা ছোট ছোট শেখ হাসিনাকে দেখছি। আপনার কথায় যদি আসি তাহলে কি আমরা বলতে পারি যে নিয়ন্ত্রিত নির্বাচনের পুনরাবৃত্তি আমরা দেখতে পাচ্ছি ডাকসু নির্বাচনের মাধ্যমে? আমি ওই জায়গাটাই তো আসছি। আপনি ঐক্যমত্য কমিশন করেছেন, সেখানে রাজনৈতিক দলগুলো যাচ্ছে, তারা বলছে শেখ হাসিনার শাসন নিয়ে ক্রিটিক করছে, তারপরে বাংলাদেশের মানুষকে স্বপ্ন দেখাচ্ছে, কিন্তু নিজের জগতের মধ্যে যখন নির্বাচনের প্রশ্নটা আসছে কোনোভাবেই পরাজিত হতে চাইছেন না, যেটা শেখ হাসিনা চাইতেন না। আচ্ছা, ডাকসু নির্বাচন ছাত্রদের নির্বাচন, জাকসু নির্বাচন ছাত্রদের নির্বাচন, সেই নির্বাচন ঘিরে সাভারে জামাতের যে মনোনীত প্রার্থী তিনি কেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের গেটে এসে বসে থাকবেন? এই প্রশ্নটা অবশ্যই তোলা দরকার। এই নির্বাচনটা তো জাতীয় নির্বাচন না, এই নির্বাচনটা বিএনপি, জামাত, সিপিবি, অন্যান্য দলের না, এই নির্বাচনটা ছাত্রদের নির্বাচন। আপনি কয়েকদিন আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যখন জাতীয়তাবাদী ছাত্রদল কমিটি ঘোষণা করলো, আপনি সারা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে উত্তাল হয়ে উঠলো যে এখানে জাতীয় রাজনীতির কোনো ফ্লেভার এখানে আনতে পারা যাবে না, ছাত্র সংগঠনগুলো নিজেদের পরিচয়ে কাজ করতে পারবে না। কিন্তু ডাকসু নির্বাচনের দিন রাতের বেলায় পুরো ক্যাম্পাস আপনি হুন্ডা এবং গুন্ডা দিয়ে ঘেরাও করে রাখলেন। অর্থাৎ আপনি আপনার জায়গা থেকে যখন আপনার নিজের স্বার্থটা আসে তখন ওই যে ঐক্যমত্যের বৈঠকের যে আলোচনা, ছাত্রদেরকে যে কমিটমেন্ট, আপনি যে ভালো ভালো মিষ্টি মিষ্টি কথা বলছেন, 15 বছরের দুঃশাসনের বিরুদ্ধে আপনি একটা নতুন শাসন কায়েম করবেন এই কথা বলছেন, কিন্তু যখন আপনার স্বার্থটা আসছে এবং কনক্লুশনের জায়গাটা হচ্ছে ওইটা যে 15 বছরের লড়াইয়ের পর আমরা যে মুক্ত বাতাসের কথা বলেছিলাম, আমরা যে গণতান্ত্রিক শাসন প্রতিষ্ঠার কথা বলেছিলাম, আমরা দেখতে পাচ্ছি ওই যেটা বললাম, ছোট ছোট হাসিনা, 1 বছরের ফ্যাসিবাদ, 1 বছরের স্বৈরাচার একটু একটু করে বড় হচ্ছে। আমাদের মনোজগতে, আমাদের মনস্তত্ত্বে গণতন্ত্র, পরমত সহিষ্ণুতা, মানুষের ভোটাধিকারের প্রতি শ্রদ্ধা কোনো কিছুই নেই। আমি জিততে চাই, যে কোনো মূল্যে জিততে চাই, জবরদখল করে জিততে চাই। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা যেভাবে রাজসাক্ষী হচ্ছেন, এরপরে বিশ্ববিদ্যালয়ে আমরা অনেক ক্রিটিক করেছি, ডক্টর মিজানুর রহমান কেন আওয়ামী লীগ করেন, জামাল উদ্দিন কেন আওয়ামী লীগ করেন, কিন্তু এই জায়গাটা 1 বছর পর যে 1 বছরের পরিবর্তনের জন্য এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরাও গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন, গুরুত্বপূর্ণ অবদান তাদের আছে, সেই শিক্ষকরা যেভাবে দলদাস হয়ে উঠেছেন, আমরা আওয়ামী লীগের দাসত্বের বিপরীতে বামদের দাসত্ব করবে শিক্ষকরা, বিএনপির দাসত্ব করবে, জামাতের দাসত্ব করবে। আমরা আলোচনাটি আবার আপনার কাছে নিয়ে আসবো আজ শুরু পারি। হেলাল, আপনার কাছে আমরা বিভিন্ন জায়গা থেকে শুনে আসছি বা বলা হচ্ছে এমনটা যে ছাত্রদল না জেতার পেছনে তাদের প্রস্তুতির ঘাটতি আছে বলে অনেকে মনে করছেন। আরেকটা বিষয় যদি আমি আপনার কাছে তুলে ধরি যে ছাত্রলীগের যে পরিভাষা, হ্যাঁ, তা কি অনেকটা ছাত্র দলের পরিভাষার মধ্যে মিল খুঁজে পাচ্ছেন কিনা? যেমন এরকমটা যদি আমি আপনার কাছে তুলে ধরি যে আমি কি করব সেটা কনফার্ম না হয়ে সেই দিকটা ফোকাস না করে অন্যের দোষ বারবার আলাপ করা বা দোষারোপ করা অন্যকে, এবং সেই সাথে একটু জানাবেন ছাত্র দলের এই ভোট কিংবা নির্বাচন বর্জন করাটা আসলে কি পেল, কি হলো? মানে জাকসুর কথা বলছেন? আমি টোটাল জাকসু নিয়ে একটা ব্যাখ্যা দুটো মিলিয়ে বলুন। আমি প্রথমে কিন্তু জাকসু কথা বলেছি, বলছেন যে ছাত্র দলের এই পরাজয় এটা জাকসু কথা বলছেন, কারণ মনে হয় জিজ্ঞেস করছেন। তা আমাকে একটু বলতে দেন। দেখেন, এখানে ছাত্র শিবিরের কিন্তু জয়লাভ হয়নি। ছাত্র শিবির নামে তার যে রাজনীতি সেটা সে করতে পারেনি, তাহলে ছাত্র শিবিরের রাজনীতির এখানে কোনো অবস্থান বা পরাজয় মানে জয় হয়নি। তারা করেছে সমন্বিত ছাত্র পরিষদ, অর্থাৎ একটা গ্র্যান্ড মিক্সচার, অ্যাডমিক্সচার অফ ছাত্র শিবির এবং পরাজিত মাফিয়া ছাত্রলীগ।
ছাত্রলীগ এবং ছাত্র শিবিরের যে অ্যাডমিকচার সেইটা আপনার থেকে একটা প্রক্ষিপ্ত অংশ এনসিপি করেছে। এনসিপি মানে বৈষম্য বিরোধী ছাত্র সংগঠন। আগে তো বৈষম্য বিরোধী ছিল সবাই, সেখান থেকে এনসিপি যখন গঠন হয় তখন তাদের একটা প্রক্ষিপ্ত অংশ। এখন এই যে অ্যাডমিকচার অফ ছাত্রলীগ অ্যান্ড ছাত্র শিবির, এরা কিন্তু 17 বছর ক্যাম্পাসে ছিল, একটা সেকেন্ডের জন্য ক্যাম্পাস ছাড়া তারা থাকেনি। আর ছাত্রদল 17 বছর পরে ক্যাম্পাসে প্রবেশ করলো। এখানে একটা বড় ডিসঅ্যাডভান্টেজ আমাদের। এখন এই যে ছাত্র শিবির এবং ছাত্রলীগ, মানে ছাত্র শিবির কেমোফ্লেজ করে ছাত্রলীগের ভিতর রয়ে গেছে, রয়ে ক্যাম্পাসে আপনার শাসন, দুঃশাসন, অপশাসন চালিয়েছে। যে গণরুম গেস্টরুমের কথা বারবার ফিরে আসে, এর দায়ভাগ কিন্তু শিবিরকেও নিতে হবে, কারণ শিবির কেমোফ্লেজ করে ছাত্রলীগের ভিতর ছিল। এই 17 বছর কাজ করার ফলে শিবির এবং ছাত্রলীগ যখন পরাজিত হলো 5ই আগস্টে, তার সবাই তো আর বেরোয় গেল না ক্যাম্পাস থেকে, অনেক তো ছাত্রলীগের ছেলেরা ক্যাম্পাসে থেকে গেল। অর্থাৎ তাদের সাথে শিবিরের যে আগের 17 বছরের মাখামাখি, এইখানে তাদের একটা কোয়ালিশন, এটা একটা কৌশল, এই কোয়ালিশনের যে কৌশলটা, এই কৌশলটা তারা জিতেছে, এটা আমি বলবো। আর ছাত্রদল এককভাবে লড়েছে। এবার দেখেন সেকেন্ড যে কারণটা আসছে, সেটা আমি মনে করি যে এখানে একটা ন্যারেটিভ তোলা হয়েছিল যে হলে হলে ছাত্র রাজনীতি বন্ধ করতে হবে। এটা একটা ন্যারেটিভ কিন্তু 5ই আগস্টের পর ছাত্র শিবির তুলেছিল। কারণ কি জানেন, যে আপনার ওরা যেহেতু কেমোফ্লেজ করে থাকে, এখন হলে গত 17 বছরের একটা ট্রমা কিন্তু ছাত্রদের মধ্যে রয়েছে, এটা অস্বীকার করা যাবে না। যে গণরুম গেস্টরুম কালচার, যার রেসপন্সিবিলিটি আপনার শিবির ছাত্রলীগ উভয়ই নিবে, কিন্তু শিবির সেখানে একটা অ্যাডভান্টেজ পজিশনে পেয়ে যায়, যেহেতু ছাত্রলীগের মধ্যে কেমোফ্লেজ করে থেকে বেরিয়ে এসে তারা বলল যে ছাত্রদের তাৎক্ষণিক একটা ইমোশন ছিল যে হলে যদি ছাত্র রাজনীতি না থাকে তাহলে হয়তো তারা ভালো থাকতে পারবে, একাডেমিক্যালি তারা ভালো থাকবে। এই ইমোশনটা ছাত্র শিবির ছাত্রলীগ থেকে বেরিয়ে এসে বলল হলে হলে কোনো ছাত্র রাজনীতি করতে পারবে না কেউ। ছাত্ররা তাৎক্ষণিকভাবে মেনে নিল। এক সেকেন্ড, এর সাথে আমাদের জাতীয়তাবাদী ছাত্রদল কিন্তু এটা লঙ্গার ভার্সন একটা কল্পনা করলো যে না, হলে ছাত্র রাজনীতি করার দরকার, তার প্রয়োজনীয়তা অনেক কথা আমরা বলেছি। তখন ছাত্রদল একটা কমিটিও দিল। তাৎক্ষণিকভাবে যে ইমোশনটা ছাত্রদের ছিল, যে ওই ট্রমাটা, যে 12 বছর 17 বছরে ওই ট্রমাটা ছাত্রলীগ ছাত্র শিবির ছাত্রলীগের মাধ্যমে কাজে লাগালো। সুতরাং এই দুইটা কারণে আমাদের ফলাফলের একটা অসঙ্গতি মানে নিচে দেখা গেছে। এখন আপনি দেখেন, যদি আমি আপনার কাছে এই বিষয়টি নিয়ে প্রসঙ্গটি আবারও আসবো, আমি শেষ, যদি আমরা ছাত্র শিবির যেভাবে আপনার সমন্বিত ছাত্র ঐক্য করেছে, আমরা যদি ঐক্য করতাম, আমরা 5,000-5,500 ভোট পেয়েছি। আপনার মেঘমল্লার বসুর বামপন্থী প্রায় 5,000 ভোট পাইছে, আপনার উমামা ফাতেমা প্রায় 3,500 ভোট পাইছে। এই সমস্ত ভোট যোগ করেন, ওই সমন্বিত পরিষদ হারবে। অর্থাৎ তাদের যে একটা টেম্পোরারি কৌশল, এটা জয়লাভ করেছে। আপনাকে ধন্যবাদ। আমি আবারও আপনার কাছে ফিরবো। সুপ্রিয় দর্শক, আমরা জানি যে জাকসু নির্বাচনের ফলাফল ঘোষণা করা হচ্ছে, আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। 3টির মধ্যে 2 জন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। এক হচ্ছে কাজী আল আনাস, সরকার ও রাজনীতি বিভাগ, আর আল আমিন প্রান্ত, ফিনান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগ। অ্যাসিস্ট্যান্ট অ্যাথলেটিক সেক্রেটারি, সেও বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছে আশেক রাসুল নোমান, নৃবিজ্ঞান বিভাগ। অ্যাথলেটিক সেক্রেটারি এখানে নির্বাচন হয়েছে মোহাম্মদ জান্নাত আলী, পরিবেশ বিজ্ঞান বিভাগ, ভোট পেয়েছে 200। হারুনার রশিদ, সরকার ও রাজনীতি বিভাগ, ভোট পেয়েছে 313। সুতরাং সে নির্বাচিত হয়েছে হারুনার রশিদ, সরকার ও রাজনীতি বিভাগ। সেক্রেটারি সোশ্যাল এন্টারটেইনমেন্ট অ্যান্ড ড্রামা, রাশেদ আহমেদ জয়, বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত। সেক্রেটারি সোশ্যাল সার্ভিস, এটা নির্বাচন হয়েছে ব্যালট নাম্বার 1 রফিক হাসান ইমন, ফিনান্স অ্যান্ড ব্যাংকিং, সে পেয়েছে 222 ভোট। এবং জহিরুল ইসলাম, উদ্ভিদ বিজ্ঞান বিভাগ, সে পেয়েছেন 260। তো সে নির্বাচিত হয়েছে জহিরুল ইসলাম, উদ্ভিদ বিজ্ঞান বিভাগ। তারপরে হচ্ছে সেক্রেটারি হেলথ, এখানেও নির্বাচন হয়েছে ব্যালট নাম্বার 1 মোহাম্মদ মোবারক হোসেন, ফার্মেসি বিভাগ, সে ভোট পেয়েছে 336 ভোট, এবং এটাই প্রথম আর কি উনি নির্বাচিত। দ্বিতীয় হয়েছে
মোহাম্মদ আহনাফ আদিল, নগর ও নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগ 152 ভোট পেয়েছেন। সেক্রেটারি ডাইনিং অ্যান্ড ক্যান্টিন, এখানেও নির্বাচন হয়েছে। 1 নম্বর ব্যালট নং 1 সরকার ইফসার আলী সাদি, নৃবিজ্ঞান বিভাগ, প্রাপ্ত ভোট 154। মোহাম্মদ স্বাধীন মিয়া, পদার্থ বিজ্ঞান বিভাগ, প্রাপ্ত ভোট 243। তাহমিদ ইসলাম শৌখিন, নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগ, প্রাপ্ত ভোট 126। সুতরাং মোহাম্মদ স্বাধীন মিয়া পদার্থ বিজ্ঞান বিভাগ প্রথম নির্বাচিত হয়েছেন। সেক্রেটারি কমন রুম আব্দুল হালিম, নগর পরিচালনা বিভাগ, বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত। সেক্রেটারি রিডিং রুম, এখানে নির্বাচন হয়েছে। ব্যালট 1 ফারুক মিয়া, ইংরেজি বিভাগ, প্রাপ্ত ভোট 226। এবং 2 নম্বর ব্যালটে মোহাম্মদ মাহবুবুর আলম দ্বীপ, পদার্থ বিজ্ঞান বিভাগ, সে পেয়েছে 277 ভোট এবং সেই নির্বাচিত হয়েছেন প্রথম। তো লিটারি সেক্রেটারি ব্যালট নম্বর 1 সাজেদুল কালাম, প্রাণীবিদ্যা, 257 ভোট। এবং অসীম মিয়া, বায়োটেকনোলজি অ্যান্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং বিভাগ, সে পেয়েছে 237 ভোট। সুতরাং সাজেদুল কালাম প্রাণীবিদ্যা বিভাগ নির্বাচিত হয়েছেন। অ্যাসিস্ট্যান্ট জেনারেল সেক্রেটারি, এখানে 5 জন প্রার্থী ছিলেন। আব্দুল মুন্নাফ, রসায়ন বিভাগ, পেয়েছেন 114 ভোট। 2 নম্বর ব্যালটে মোহাম্মদ আরকানুল দৌলা ফরদিন, লোক প্রশাসন বিভাগ, প্রাপ্ত ভোট 92। তুষার আহমেদ শাওন, ইংরেজি বিভাগ, প্রাপ্ত ভোট 182। 4 নম্বর ইমু হোসেন, পদার্থ বিজ্ঞান বিভাগ, প্রাপ্ত ভোট 118। 5 নম্বর আল মুফতি নাফি, জার্নালিজম অ্যান্ড মিডিয়া স্টাডিজ, 35 ভোট। সো প্রথম হয়েছে তুষার আহমেদ শাওন, ইংরেজি বিভাগ, 182 ভোট পেয়ে। জেনারেল সেক্রেটারি 3 জন প্রার্থী ছিলেন। নাম্বার 1 মোহাম্মদ অলিউল্লাহ আল মাহদি, ইংরেজি বিভাগ, 253 ভোট। সাইদুর রহমান সীমান্ত, তুলনামূলক সাহিত্য ও সংস্কৃতি ইনস্টিটিউট, 126 ভোট। মোহাম্মদ মুশফিকুর রহমান, জার্নালিজম অ্যান্ড মিডিয়া স্টাডিজ। সুপ্রিয় দর্শক, জাকসু নির্বাচনের ফলাফল ঘোষণা করা হচ্ছে। আমরা এতক্ষণ সেখানে ছিলাম। আমরা আমাদের আজকের দেশ সন্ধ্যার আয়োজনের আলোচনায় ফিরবো। আমি এই মুহূর্তে যেতে যাচ্ছি শরীফুজ্জামান শরীফ, আপনার কাছে আলোচনাটা নিয়ে যেতে যাচ্ছি। আমরা দেখতে পাই বা জানি যে ডাকসু এবং জাকসু নির্বাচন বা ছাত্র রাজনীতিতে, জাতীয় রাজনীতির যে প্রভাবটি, এটি আসলে ছাত্র রাজনীতির জন্য কতটা ইতিবাচক কিংবা নেতিবাচক বলে আপনি মনে করেন? সেই সাথে আরেকটু বলবেন, আজকের এই জাকসু নির্বাচনের যে বিতর্কতা তৈরি হয়েছে, এটি আসলে জাতীয় রাজনীতির প্রভাবের কারণে বলে মনে করছেন? ধন্যবাদ। প্রথমত, আমাদের একটা মহৎ আকাঙ্ক্ষা নিয়ে আমরা যে গণ অভ্যুত্থানটা করেছিলাম, তার 1 বছর পরে সেই গণ অভ্যুত্থানের যারা চ্যাম্পিয়ন ছিলেন শিক্ষার্থীরা, যে বিশ্ববিদ্যালয়গুলো সব থেকে সাহসী ভূমিকা রেখেছে, তাদের নির্বাচন ঘিরে গত কয়েকদিন ধরে যে ধরনের ক্রিয়া প্রতিক্রিয়া এবং আমাদের সামনে যে ঘটনাগুলো আসছে, তাতে আমাদের 24-এর স্পিরিটের সঙ্গে কোনোভাবেই যায় না। যারা এই ঘটনা ঘটিয়ে 24-এর গণ অভ্যুত্থানকে প্রশ্নের মুখে দাঁড় করিয়েছেন, তদন্ত করে অবশ্যই তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া দরকার। ভোট চুরির যে নতুন হিস্ট্রি রচিত হলো, পাবনার কোনো একটা উপজেলার ভূমি কর্মকর্তা বা সমাজসেবা কর্মকর্তা, তিনি ভোটের দায়িত্ব পালন করতে গিয়ে একটা অনিয়ম করলেন, সেটা এক ধরনের। আর বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা ভোটের দায়িত্ব পালন করতে গিয়ে যে অনিয়মটা করলেন, তার প্রভাবটা অনেক বেশি। বিশ্ববিদ্যালয়ের যে শিক্ষকরা রাজনীতি করতে চান, তাদের উচিত শিক্ষকতা ছেড়ে দিয়ে রাজনীতির দিকে যাওয়া। দলের দাসত্ব যদি করতে চান, তাদেরকে সেখানে চলে যাওয়া উচিত। কারণ অতীতের ইতিহাস আমাদেরকে শিক্ষা দেয় যে এই শিক্ষকদের এই ধরনের দলবাজির কারণে, এই রাজনীতির কারণে এবং মূল জায়গা থেকে অন্য জায়গায় চলে যাওয়ার কারণে আমাদের শিক্ষা ব্যবস্থা বারবার ব্যাহত হয়েছে। এই নির্বাচন অবশ্যই প্রভাব ফেলবে। প্রথমত, যারা বিজয়ী হয়েছেন, ছাত্র শিবির ডাকসুতে জিতেছে। আমি মনে করি না যে ছাত্র শিবির একেবারে সবকিছু অনিয়ম করেই জিতেছে। তবে তাদের এই বিজয়ের পেছনে তাদের দীর্ঘদিনের পরিকল্পিত কার্যক্রম ছিল। তাদের যাদের সাথে প্রতিদ্বন্দ্বিতা করছে, মূল প্রতিদ্বন্দ্বী, গত 1 বছরে তাদের কতগুলো কর্মকাণ্ড, জনমনের যে বিরূপ প্রতিক্রিয়া, তার একটা প্রভাব ছিল। আর ছাত্র শিবির বিজয়ের জন্য যেমনিভাবে নিজেদেরকে খুব গুছিয়ে কাজটা করেছে, তাদের লিডারশিপকে যেভাবে
মানুষের সামনে ইতিবাচকভাবে তুলে ধরার পেছনে যে ধরনের প্রচারণাটা চালিয়েছে তার বিপরীতে অন্য যারা সেটি পারেনি, তার অনেকগুলো কারণ আছে। দ্বিতীয়ত, গত 1 বছর তারা বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছ থেকে যে সহযোগিতাটুকু পেয়েছে এবং তারা যে ধরনের ডিজাইনগুলো করেছে, বিশ্ববিদ্যালয় প্রশাসন পুরোপুরি তাদেরকে সহযোগিতা করেছে। ছাত্র শিবির যখন পানির ফিল্টার নিয়ে গেছে, জনসেবামূলক কাজ, কিন্তু ঠিক ওই সময় অন্য কোনো ছাত্র সংগঠন যদি এই কাজটি করতে যেত, নিশ্চয়ই প্রশাসন কোনো না কোনোভাবে বাধা দিয়েছে। যখন ছাত্র রাজনীতি চাই না ছাত্র দলের কমিটি ঘোষণা করার পর ছাত্ররা রাতের বেলায় মিছিল নিয়ে এসেছে ভিসির বাড়ির সামনে, ভিসি সেখানে হ্যান্ড মাইক লাগিয়ে আমরা বিশ্ববিদ্যালয়ে রাজনীতি করেছি, আমরা অনেক ইস্যু নিয়ে বিশ্ববিদ্যালয়ের ভিসির বাড়ি ঘেরাও করেছি গভীর রাতে। তাৎক্ষণিকভাবে এই ধরনের ক্রিটিক্যাল ইস্যু, এই ধরনের গুরুত্বপূর্ণ ইস্যু আমরা কখনো দেখিনি। আমি অন্তত ঢাকা বিশ্ববিদ্যালয়ে রাজনীতি করার সময়, পড়ার সময় আমি 4 থেকে 5 জন উপাচার্যকে পেয়েছি। কেউ বাড়ির গেটের সামনে দাঁড়িয়ে এই ধরনের গুরুত্বপূর্ণ বিষয়ে সিদ্ধান্ত নেননি। তারা আমাদেরকে বুঝিয়েছেন, বলেছেন আমরা সিন্ডিকেটের সাথে কথা বলবো, কথা বলে সিদ্ধান্ত নেব। ছাত্র শিবিরের হিডেন যারা, এনসিপির নেতা যারা, তারা চলে এলেন সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে, এসে বললেন যে হলে কোনো রাজনীতি করা যাবে না। উপাচার্য সিন্ডিকেটের অনুমোদন ছাড়া তাদের সাথে কথা না বলে তাৎক্ষণিকভাবে জানিয়ে দিলেন কোনো রাজনীতি করা যাবে না। এর ভেতর থেকে আমাদের খোলা চোখে আমরা হয়তো ধারণা করছি যে না, এটি একটি স্বাভাবিক ঘটনা, কিন্তু এর পেছনে যে রাজনীতি ছিল সেটি আমরা বুঝতে পারিনি। জামাতের নির্বাচনটা, ছাত্র শিবির যে নির্বাচনটি করছে, আমি আবার বলি, পুরো তাদের যে বিজয় একেবারে শতভাগ দুর্নীতি করে তারা জিতেছে আমি এটি মনে করি না, কিন্তু কতগুলো ঘটনা ঘটেছে যে ঘটনাগুলো না ঘটলে হয়তো ভোটের পরিমাণটা অনেক কমে আসতো। দ্বিতীয়ত, জাতীয় রাজনীতির যেটি বললাম এটি একটি ঘটনা। আর সর্বশেষ হচ্ছে যে আপনি যে ধরনের একটা ক্যাম্পাসের কথা বলছেন, সেই ক্যাম্পাসটা গড়ে তোলার জন্য এই ধরনের মতাদর্শ কখনোই এই ধরনের ক্যাম্পাস নিশ্চিত করতে পারে না। আমাদের এই যে শিক্ষার্থীরা, তাদের মধ্যে একটা বড় ধরনের ট্রমা আছে। 1 বছর আগে তারা লড়াই করেছে একটা সুশাসনের জন্য, একটা গণতান্ত্রিক পরিবেশের জন্য, কিন্তু সে যখন তার গ্রামের বাড়িতে গিয়ে শুনেছে তার মামার গরুটা কেউ নিয়ে গেছে, চাচার দোকানটা কেউ দখল করেছে, এই যে ঘটনাটা তাকে আলোড়িত করেছে এবং ডাকসু নির্বাচনে সেই শিক্ষার্থী ভোট দেওয়ার ক্ষেত্রে সেটি বিবেচনা করেছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের 14-15 হাজার শিক্ষার্থী সবাই শিবির হয়ে গেছে, এটি আমি মনে করি না। আর শেষ করব এই জায়গাটায়, নির্বাচনে বিজয়ের জন্য ছাত্র দলের যে কমিটি, ছাত্র দলের যে প্যানেল, আমার ধারণা, এটি আমার অবজারভেশন, হেলাল ভাই হয়তো ডিফারও করতে পারে, তারা তাদের দলের পক্ষ থেকে হয়তো আরো বেশি অ্যাটেনশন প্রয়োজন ছিল। জামাত তার সমস্ত শক্তি নিয়ে নির্বাচন করেছে এবং নির্বাচনে জেতার জন্য যা যা দরকার, তার পলিটিক্সের জন্য যা যা দরকার করছে। আমি জাস্ট দুটো উদাহরণ দিয়ে শেষ করব, দুটো উদাহরণ দিয়ে শেষ করব। আপনার খেয়াল আছে গত 15 বছর আমাদের এখানে যে সমস্ত মানুষগুলো হাসিনার বিরুদ্ধে, হাসিনার শাসনের বিরুদ্ধে কথা বলেছে, তাদের একজন হচ্ছে ডাক্তার জাহিদুর রহমান। আপনি নিশ্চয়ই জানেন, তাকে নিয়ে কেউ প্রশ্ন তুলতে পারবে না যে জাহিদুর রহমান আওয়ামী লীগ সমর্থক ছিল। জাহিদুর রহমান গত 15 বছর লড়াই করেছে। আমি তার অনেক বক্তব্যের সাথে একমত না, কিন্তু এটিকে আমি স্বীকার করি যে জাহিদুর রহমান শেখ হাসিনার 15 বছরের শাসনের বিরুদ্ধে কথা বলেছে। আজকে সেই জাহিদুর রহমানকে জামাত তার প্রয়োজনে, যখন জাহিদ জামাতের এই কৌশলের বিরুদ্ধে কথা বলছে, তখন তাকে মুরতাদ ঘোষণা দিচ্ছে। আপনাকে ধন্যবাদ শরীফ জামান। আমরা আবারও আপনার কাছে ফিরবো আলোচনাটি নিয়ে। আমি এই মুহূর্তে আলোচনাটা নিয়ে যেতে চাই আজিজুল বারী হেলাল আপনার কাছে। আমরা দেখতে পেয়েছি কিছু বিএনপি নেতাদের মন্তব্যের কথা আমি আপনার কাছে সামনে তুলে ধরতে চাই। গণঅভ্যুত্থানের পরও ডাকসু থেকে জাকসু নির্বাচন ঘিরে নানা অভিযোগ দেশের মানুষকে আশাহত করছে বলে মন্তব্য করেছেন বিএনপির ঊর্ধ্বতন কিছু নেতারা। তাদের দাবি ৭১ ও ২৪-এর গণহত্যাকারীরা মিলে জাতীয় নির্বাচন বানচালের ষড়যন্ত্র করছে। ডাকসু এবং জাকসু নির্বাচন ছাত্র সংসদ নির্বাচন খুব ছোট একটি জায়গা, আনন্দের একটি জায়গা। আপনি একটু আগেই বলছিলেন ছাত্রদের জন্য বেশ আনন্দ উল্লাসের একটি জায়গা। এই নির্বাচনের সাথে আমাদের জাতীয় নির্বাচন বানচালের সংযোগটা কোথায় বলে আপনি মনে করছেন? দেখুন, যে আপনি যদি পুকুরে একটা মাঝখানে একটা ঢিল মারেন, তার ঢেউ কিন্তু চারিদিকে স্পিল ওভার হয়, তাই না? তা ডাকসু বা ছাত্র সংসদ নির্বাচন আপনার এবং ছাত্র রাজনীতি আমাদের জাতীয় রাজনীতির প্রেক্ষাপট।
জাতীয় রাজনীতির প্রেক্ষাপটটা তৈরি করে ছাত্র রাজনীতি। এটা বাংলাদেশে একমাত্র দেশ যে দেশে জাতীয় রাজনীতি ছাত্র রাজনীতির প্রেক্ষাপটে তৈরি হয়েছে। এখন বক্তব্য হলো যে আমাদের বিএনপি নেতৃবৃন্দ বা আমরা যে সমস্ত বক্তব্য দিচ্ছি যে জাতীয় নির্বাচনকে বাধাগ্রস্ত বা অনিশ্চয়তা করবার জন্য, শরীফ ভাই একটা কথা বলেছেন যে গত এক বছরে বাংলাদেশের প্রান্তিক অঞ্চলগুলোতে বিএনপি নেতাকর্মীদের একটা প্রাধান্য বিভিন্নভাবে তিনি বলছেন। আপনি সেটাকে নেগেটিভলি ধরেন আর পজিটিভলি ধরেন। আমি শরীফবার এই বক্তব্যের সাথে একমত এবং সেগুলোকে আমরা অ্যাড্রেস করেছি, তদন্ত করেছি, ব্যবস্থা নিচ্ছি। কিন্তু এর পেছনেও একটা কাহিনী আছে। আমি আপনার কথার মাঝখানে একটা প্রশ্ন করি যে আপনি যেটি বলছিলেন জনাব শরীফ যে বিষয়টি বলেছেন সেটি কিন্তু একটা নেগেটিভ ইঙ্গিত করেছেন। এই নেগেটিভ ইঙ্গিতটি যদি ডাকসু জাকসু নির্বাচনের উপর প্রভাব ফেলে তাহলে সেটি কি জাতীয় নির্বাচনের উপর প্রভাব ফেলবে না? সেটাই তো বলতেছি আমি। এখন যে নেগেটিভ কথাটা বললেন, সেই নেগেটিভ যে অ্যাটিটিউডটা আমাদের বিরুদ্ধে হয়েছিল, সেজন্য আমাদের কেন্দ্রীয় পরিষদ থেকে আমরা কিন্তু সেটাকে অ্যাড্রেস করেছি, সেটাকে নিরাময় করবার জন্য যথেষ্ট স্টেপ নিয়েছি। তার জন্য আপনি আমাকে ইনোসেন্ট ভাববেন তা আমি বলিনি। কিন্তু এর পেছনে আর একটি কাহিনী আছে। এর পেছনের কাহিনীটা হলো যে দেখবেন যে 5ই আগস্টের গণ অভ্যুত্থানের পরে জামাতে ইসলামী বাংলাদেশ সে অত্যন্ত সুকৌশলে কেমোফ্লেজ রাজনীতি, যাদের প্রধান হাতিয়ার ছদ্মবেশে আততায়ীর মতো আত্মঘাতীর মতো কাজ করে, তারা এত সুচতুরভাবে বাংলাদেশের বিভিন্ন প্রশাসনিক যে মানে ক্ষমতাগুলো আছে, বিভিন্ন ব্যুরোক্রেসিতে তারা স্যাচুরেটেড হয়ে গেল। পুলিশের মানে বিশেষ করে ল এনফোর্সিং এজেন্সিতে তারা স্যাচুরেটেড হয়ে গেল। বিভিন্ন বিশ্ববিদ্যালয়, কলেজ, মানে এই যে প্রভাব বিস্তার করার যে জায়গা, এই জায়গায় তারা স্যাচুরেটেড হয়ে এখান থেকে যে চাঁদাবাজি, সন্ত্রাসী বা ওই যে দখলবাজি, এটা কিন্তু জনমনে মানে খুব গোপনে, যেমন হাসিনা লক্ষ কোটি টাকা পার করেছে জনগণ জানতে পারছে অনেক পরে, এই জায়গাটা তারা প্রভাব বিস্তার করলো। এবং এই জায়গাটা থেকে এমনও প্রচার শুরু করলো যে প্রান্তিক অঞ্চলে আমরা প্রচণ্ড চাঁদাবাজিতে লিপ্ত, এরকম একটা প্রচার তারা করলো। আমরা সেই যেটা পারসেপশন তারা তৈরি করলো, আমরা সেটাকে মোকাবেলা করার চেষ্টা করলাম। কিন্তু তারা যে এইখানে বসে আছে, যেমন ধরেন আমি দেখলাম যে এই যে 5ই আগস্টের পরে যত মামলা হয়েছে, প্রত্যেকটা মামলার হওয়া উচিত ছিল পুলিশ থেকে। এটা তো ঠিক, পুলিশ থেকে হওয়া উচিত ছিল না? এবং এই প্রত্যেকটা মামলা পেছনে আমি দেখলাম জামাত ইসলাম এমন একটা ভূমিকা নিল যে মামলাগুলো তখন যেহেতু বিএনপি, জামাত, এনসিপি, কমিউনিস্ট পার্টি সবাই মাঠে কিন্তু ঐক্যবদ্ধ, তখন সবাই আবেগে উদ্বেলিত, 24-এর গণঅভ্যুত্থান সেলিব্রেট করছে। এই গোপন সংগঠনটি তারা এমন একটা সিস্টেম করলো পুলিশকে দিয়ে, এবং পুলিশের সাথে তাদের একটা নেক্সাস হয়ে গেল। আমি আগেই বলেছি পুলিশে তাদের একটা প্রভাব ছিল। মামলাগুলো সাধারণ জনগণ দিয়ে, সে বিএনপি হোক, এনসিপি হোক, কমিউনিস্ট পার্টি হোক, তাদের দিয়ে মামলা করা শুরু করলো। আর আওয়ামী লীগরে বলা শুরু করলো, দেখো তোমাদের বিরুদ্ধে কে মামলা দিচ্ছে, বুঝছেন? তিনি একটা কমফোর্ট জোনে চলে গেল। এই যে কৌশলটা অবলম্বন করলো, এবং পুলিশে আমি দেখলাম যে জামাতকে দিয়ে মামলা না করিয়ে তিনি অন্য অন্য দলকে আহ্বান করছে যে আপনারা সে মামলা করেন। এই খেলাটা কিন্তু প্রান্তিক অঞ্চলে, আমার এই বক্তব্য যেহেতু আমাদের নেতৃবৃন্দ শুনছে, তাদের বুঝতে হবে যে এই জামাতের এবং অন্য অন্য শক্তির যে অপকৌশল, যে আমাদেরকে একটি প্রতিপক্ষ বানানোর জন্য এই জামাতে ইসলাম তারা সুন্দর করে আওয়ামী লীগের যে সমস্ত লোক এখনো রয়ে গেছে বাংলাদেশে, তাদের সাথে বলছে যে তোমাদের বিরুদ্ধে কিন্তু মামলা দিচ্ছে ওরা, তোমাদের বিরুদ্ধে কিন্তু মামলা দিচ্ছে ওরা, তোমাদের বিরুদ্ধে অভিযোগগুলো আসছে তার সবটাই বিএনপিকে অ্যাড্রেস করে না, তার 100% বিএনপির উপর না। এটা আমি তো বললাম যে প্রান্তিক অঞ্চলে যখন আমরা সেলিব্রেটটা করি 24-এর গণঅভ্যুত্থান, সবাই ঐক্যবদ্ধ ছিলাম, ওই সময় এই ইমোশনটাকে জামাত ইসলাম এমনভাবে ব্ল্যাকমেল করছে যে আওয়ামী লীগের সাথে সম্পর্ক রেখে গোপনে গোপনে তারা বলছে আবার আমাদের এই 24-এর গণঅভ্যুত্থানের শক্তিকে দিয়ে
মামলা করাচ্ছে, এবং পুলিশও আমি দেখলাম অনেক সময় তারা মামলা না করে, মামলা করার দায়িত্ব কিন্তু পুলিশের, না করে আরেকটি জনগণের কাছে আছে। তাহলে আমি একটা কর্মকর্তাকে একদিন বলেছিলাম যে আপনি জামাত ইসলামকে বলেন না কেন মামলা করতে, আপনি অন্য জনগণের কাছে যান কেন? সুতরাং আমার নেতাকর্মীরা এই জিনিসটা শুনছে। সুতরাং জামাতের এই কৌশলের কাছে কিন্তু পরাজিত হলে হবে না, কারণ রাজনীতিতে কৌশল এবং অপকৌশল দুই থাকে। এই কৌশলের বিনিময়ে আজকে আমাদের বিরুদ্ধে যে আপনার অভিযোগটা আনা হচ্ছে, আপনি দেখেন ডাকসুন, ওই যে শরীফ যেটা বললো যে শিক্ষকরা যদি একজন শিক্ষক ঢাকা বিশ্ববিদ্যালয় ডাকসু নির্বাচনে তিনি ব্যালট পেপারে সিল দিয়ে ব্যালট বক্সে ব্যালট পেপার ঢুকিয়ে দিচ্ছে, তাকে প্রত্যাহার করা হয়েছে। জি, আপনাকে ধন্যবাদ শরীফুজ্জামান শরীফ। আমি এই প্রসঙ্গটা নিয়ে যদি আপনার কাছে আসি, যে আমি সামান্যই বলবো এই কারণে, কারণ ছাত্র সংসদ নির্বাচন একটি উল্লাসের এবং উৎসবের একটি বিষয়, উৎসবের একটি অংশ। এটিকে এত বড়ভাবে, এত জটিলভাবে দেখা হলো কেন, এত প্রশ্নবিদ্ধ হলো কেন, এবং জাকসু নির্বাচনের ফল প্রকাশে এতটা সময় নেওয়া হলো, এটিকে আসলে আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য কতটা আসলে রিফ্লেক্ট করবে বলে আপনি মনে করছেন? প্রথমত আমাদের নির্বাচনের প্রস্তুতি এবং নির্বাচনের যে বিশ্বাসযোগ্যতা, এটা নতুন করে আবার শুরু হলো যে নির্বাচনকে বিশ্বাস করা যাবে কিনা। যারা গণ অভ্যুত্থানের পক্ষের শক্তি, তারা নিজেদের বিজয়কে ধরে রাখার জন্য যা খুশি তাই করতে পারে, এটা আবার নতুন করে এস্টাবলিশ হলো। আমরা এতদিন শেখ হাসিনাকে শুধু অভিযুক্ত করেছি, কিন্তু এখন এসে দেখছি যে আমাদের এখানে যারা সৎ আছেন তারা সবাই সুযোগের অভাবে সৎ। দ্বিতীয়ত হচ্ছে, আমরা আরেকটা জিনিস দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে যে এই সময়কালে যে প্রচারণাগুলো হচ্ছে, এই প্রচারণাগুলো খুব পরিকল্পিত প্রচারণা হচ্ছে। এই পরিকল্পিত প্রচারণার কারণে আমাদের অনেকেই বিভ্রান্ত হচ্ছেন। আমাদের রাজনৈতিক দলগুলো গণ অভ্যুত্থান থেকে শিক্ষাটা যথার্থভাবে গ্রহণ করেনি। যদি গ্রহণ করত, তাহলে তাদেরকে বিশ্ববিদ্যালয়কে রাতের বেলায় তাদের ভোট হচ্ছে আপনাদেরকে সেভাবে ঘেরাও করে রাখতে হতো না। আপনি সোশ্যাল মিডিয়ায় পরিকল্পিত যে প্রচারণাগুলো দেখছেন, নির্দিষ্ট কিছু মানুষকে, নারীর থেকে শুরু করে অন্য মতাদর্শের লোকজনকে যেভাবে আক্রমণ করা হচ্ছে জামাত প্রভাবিত আইডিগুলোর থেকে, এর ভেতর থেকে আপনি বুঝতে পারবেন যে নিশ্চয়ই একটা গ্রাউন্ড তৈরি করা হচ্ছে আগামী নির্বাচনকে ঘিরে, এটি আরো বিস্তৃত হবে। শেষ কথা বলবো সরকারের ভূমিকা। ডাকসু নির্বাচনের পরে একটি অংশ নির্বাচন সম্পর্কে তাদের আপত্তি জানিয়েছে, বয়কট করেছে। গতকালকে সারাদিন দেখলাম সরকারের একাধিক উপদেষ্টা ইনক্লুডিং প্রেস উইং, তারা বলছেন ডাকসু নির্বাচন খুবই গ্রহণযোগ্য হয়েছে। তো যে নির্বাচনটা নিয়ে একটি অংশগ্রহণকারীরা তারা প্রশ্ন তুলছেন, আর যারা বিজয়ী হয়েছেন তারা অ্যাপ্রিসিয়েট করছেন, অভিনন্দন, আনন্দ করছেন, ঠিক সেই মুহূর্তে যে নির্বাচনের সাথে সরকারের কোনো সংযোগ নেই, সেই নির্বাচনের এই যে বিজয়ের একটা অংশকে নিয়ে প্রধান উপদেষ্টা অথবা তাদের যে উপদেষ্টা মণ্ডলীর পক্ষ থেকে এই ধরনের বক্তব্য কোনোভাবেই প্রয়োজন ছিল না। এর ভেতর থেকে মনে হচ্ছে যে আগামী নির্বাচনেও তারা একটা পক্ষের প্রতি নির্ভরশীলতা বা দুর্বলতা প্রদর্শন করবেন, এবং আগামী নির্বাচনের নিরপেক্ষতা নিয়ে কেউ যদি প্রশ্ন তোলে, সরকারের ভূমিকা নিয়ে যদি প্রশ্ন তোলে, সন্দেহ করে, আপনি নিশ্চয়ই তাকে তার জন্য মব ক্রিয়েট করে তাকে পেটাতে পারবেন না। আপনাকে অসংখ্য ধন্যবাদ শরীফুজ্জামান শরীফ, ধন্যবাদ জানাচ্ছি আজিজুল বারী হেলাল, দুজনকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানিয়ে শেষ করছি আমাদের আজকের আয়োজন। সুপ্রিয় দর্শক, আমাদের আজকের আয়োজন এই পর্যন্ত ছিল। দেখা হবে পরবর্তী পর্বে, থাকবো নতুন কোনো বিষয় এবং আলোচনা নিয়ে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ সবাইকে।